কাজের মেয়ে যখন বাড়ির মেয়ের নোংরামো দেখে ফেলে তারপর কি হলো তা দেখলে চমকে যাবেন। কেউ দেখলে সমস্যা হবে ভাবি। এখানে এভাবে ছাদে এসব করা কি ঠিক হচ্ছে? ভাবি জেসি বলল, আহ চুপ করো তো, এসব আমি বুঝবো। তোমার ভাইয়ের ছোঁয়া পাচ্ছি না কতদিন, তোমার কাছে একটু সুখ না নিলে আর কই যাব। এই বলে আজাদকে জড়িয়ে ধরে। আর এমন মুহূর্তে মনির চোখ পড়ে পাশের বাড়ির ছেলে আজাদ আর জেসির দিকে। মনি তা দেখে মুহূর্তে চলে আসতে নিলে হাত থেকে কাপড়ের বালতিটা পড়ে যায়, যার ফলে জেসি ও আজাদ দুজনে চমকে উঠে। দুজনে মনির কাছে আসে। মনি, তুই এখানে কি করছিস? মনি চলে আসতে চাইতে জেসি ডাক দেয়, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? বলতে মনি দাঁড়িয়ে যায়। মনি ভয় পেয়ে বলল, ভাবি আমি ছাদে। এটি বলতে জেসি ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বাড়ির কাজের মেয়ের মতো থাকতে পারিস না নাকি? নেক্সট টাইম থেকে ছাদে আসতে হলে নিজ থেকে জেনে আসবি কেউ ছাদে আছে কিনা, বুঝলি? জি ভাবি। তারপর জেসি সেখান থেকে চলে আসে। জেসির কথাগুলো গায়ে লাগার মতো হলেও কিছুই বলার ছিল না মনির, কারণ মনি এতিম। বড় চাচার বাড়িতে ছোটবেলা থেকে আছে মনি, তবে বাড়ির সব কাজ মনিকে দিয়ে করানো হয়। কাপড় শুকাতে দিয়ে নিচে নেমে যায় মনি। মমিন সাহেব সোফায় বসা। মনিকে দেখে ডাক দিল, মনি, এই মনি। মনি তার বড় আব্বু মমিনের কাছে গিয়ে বলল, হ্যাঁ বলেন বড় আব্বু। মমিন সাহেব মনিকে পাশে বসিয়ে একটি প্যাকেট থেকে কাপড় বের করে বলল, অনুষ্ঠানে এটাই পরবি তুই, এটা তোকে খুব মানাবে। ওয়াও, এটা তো অনেক সুন্দর। এসব দেখে মনির বড় আম্মু দোলা বেগম বলল, এত দাম দিয়ে কাপড় না নিয়ে কম দামে শীত কাপড় এনে দিলেই তো পারতে, শুধু শুধু টাকা নষ্ট করেছো এতগুলো। এই কথা শুনে মনির মন খারাপ হয়ে গেল। এমন সময় বাড়ির ছোট ছেলে আরিয়ান এসে বলল, মা প্লিজ, কি এমন দিয়েছে? একটা কাপড়ই তো। আর কয়েকদিন পর তোমাদের বিয়ের বিবাহবার্ষিকী অনুষ্ঠান হবে, সবাই দামি জামা কাপড় পরবে। মনি কম দামি জামা পরলে সবাই কি মনে করবে? দোলা বেগম আর কিছু বলে না ছেলের সামনে। জেসি এসে বলল, আরিয়ান, তোমরা এক কাজের মেয়ের মধ্যে কি পেয়েছো বলো তো? ও তো এই বাড়িতে চাকরানির মতো। কথাটি শুনে মনি সেখান থেকে উঠে কান্না করতে করতে দৌড়ে চলে যায়। তখন মোমিন সাহেব রেগে গিয়ে বলল, বোমা, সংযত হয়ে কথা বলো, ভুলে যেও না ও আমার ছোট ভাইয়ের মেয়ে, তার মানে ও আমারও মেয়ে। তুমি বাড়ির বড় বউ হয়ে আছো এবং বাড়ির বড় বউ হয়ে থেকো। ভবিষ্যতে মনিকে নিয়ে যাতে কোনো কথা না শুনি। আমি বুঝি না তোমরা মনির সাথে এমন কেন করছো। আরে বাবা, এটা তো ওরও বাড়ি। এই বলে আরিয়ান সেখান থেকে চলে আসে। জেসি তার রুমে ঢুকতে কল আসে। সে খাটে বসে মোবাইলটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে আজাদ বলল, ভাবি, বাড়িতে কোনো সমস্যা হয়নি তো? মনি আবার কাউকে বলে দেয়নি তো? আরে তুমি এত টেনশন করছো কেন? ও আমার টাইটের উপরে আছে। আমার মুখের বাইরে কথা বললে ওর কি অবস্থা করব সেটা খুব ভালো করে জানে। আমি ভোরবেলায় তোমার জন্য ছাদে অপেক্ষা করব, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে তাহলে, আমি দেখা করব, এখন রাখি। এই বলে আজাদ কলটা রেখে দেয়। পরের দিন মনি বালতি নিয়ে ফ্লোর পরিষ্কার করতে যাচ্ছিল। এমন সময় আরিয়ান এসে বলল, তুই রেডি হবি কবে? ভাইয়া, আজ বাড়িতে অনেক কাজ, তাছাড়া আমি রেডি হয়ে কি করব? আমি কোথাও যেতে পারবো না। কোন ক্লাসে পড়িস তুই? ক্লাস 9-এ ভাইয়া। তাহলে বুড়ির মতো এত কাজ করিস কি করে? আর সেদিন তো সবার সামনে বলেইছিলাম যে তোকে দিয়ে যাতে কাজ না করানো হয়, তাও করিস কেন? এই বলে কান মলে দেয়। ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি। আরিয়ান ছেড়ে দেয়। এই বাড়িতে বড় আব্বু আর আরিয়ান, এই দুজনেই মনিকে নিজের বাড়ির মানুষ মনে করে। আর মনি সব কিছু নিয়ে ভাবে, তোর কাজ করা লাগবে না, তোর মনোযোগ দিয়ে পড়ালেখা করা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি পড়ালেখার পাশাপাশি যা পারি তা তো করবই। নিজের বাড়িতে কাজ করতে কিসের কষ্ট, কিসের লজ্জা? এই বলে মনি সেখান থেকে চলে যায়। দোলা বেগম জেসি দুজনেই সোফায় বসা। দোলা বেগম বলে উঠল, কই গেলি রে মনি? চা আনতে কি এতক্ষণ লাগে? মনি 2 কাপ চা এনে তাদের সামনে দেয়। এমন সময় আরিয়ান এসে বলল, মা, তুমি আবারও মনিকে দিয়ে কাজ করাচ্ছ? আর ভাবি, তোমাদের বাড়িতে তো কোনো কাজ নেই, তোমার নিজের কাজগুলো তুমি করতে পারো না? মা, মনির বয়সটাই বা কত? এই বয়সে এইসব কাজ কেন করাচ্ছ? ওর প্রবলেম হবে ফিউচারে। এই বলে আরিয়ান বের হয়ে যায়। আর মনিও সেখান থেকে চলে যায়। আমি বুঝতে পারছি না আপনার ছোট ছেলেকে মনি কি জাদু করেছে। মনি যেন একদম এই বাড়ির রাজকন্যা। একটু ধৈর্য ধরো বৌমা, আমিও দেখে নেব কত ধানে কত চাল। এই মেয়েটা দিন দিন আমার ছেলেটাকে কি করে ফেলছে, আপদ একটা। মনি রুমে বসে আছে মনমরা হয়ে। এমন সময় আরিয়ান এসে মনির হাত ধরে তুলে দাঁড় করিয়ে বলল, এগুলো নেই, এগুলো তো অনেক জামা, মাত্র 2টা 3 পিস আছে। আমি তোকে আরো একটা জিনিস দিতে চাই, চল চোখ বন্ধ কর। আচ্ছা করলাম। চোখ খুলতে মনি কাছে একটা ফোন পায়। সে ফোনটি দেখে অনেক খুশি হলো। খুশি হলেও মনি ভালো করেই জানে বড় আম্মু জানলে আজ বাড়িতে আবারও ঝামেলা হবে। মনি ফোন দিয়ে চলে যেতে চাইতে আরিয়ান হাত ধরে ফেলে। কি হলো ভাইয়া, তোর পেছনের ওড়নাটা সরাতো। কি ভাইয়া, এইসব তুমি কি বলছো? শাট আপ, যা বলছি তাই কর। তুই সরাবি নাকি আমি? মনি তাড়াতাড়ি করে যেতে চাইতে আবারও মনিকে ধরে ফেলে। আর ওড়নার কিছুটা অংশ ওঠানোর পর লাল লাল
লাল মারের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আরিয়ানের 1 মিনিটও লাগেনি পুরো ব্যাপারটা বুঝতে। তেরা মেজাজি মাথায় আরো বিগড়ে যায়, কিন্তু আরিয়ান রাগী হলেও উত্তেজিত নয়, ঠান্ডা মাথায় কাজ করে। চল তোকে মলম লাগিয়ে দেই বলেই নিয়ে আসে। ড্রয়িং রুমে মনিকে হাত ধরে নিয়ে এসে সবাইকে ডাক দিচ্ছে আরিয়ান। ডাক শুনে আরিয়ানের বাবা মা সবাই দৌড়ে আসে। আরিয়ান সবার সামনে মনিকে ঠাস ঠাস থাপ্পড় দিতে থাকে, এলোপাথারি মার দিতে থাকে। বাড়ির সবাই হা করে তাকিয়ে তামাশা দেখছে, কারণ যে আরিয়ান মনিকে এত আদর যত্ন করে সে কিনা মনিকে এমন ভাবে মারছে। সবাই মূর্তির মতো দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, আর মনি হাউ মাউ করে কাঁদছে। অদ্ভুত রকমের কিছু প্রশ্ন রেখে আমাদের গল্প এখানে শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আমার মতো আপনারাও কি অবাক হচ্ছেন আসলে এই মেয়েটিকে কেন এমন মারা হলো তা জানতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।